তুমি কেন জানো তোমার মানিক আছে না, তোমার মানিক তো মরে নাই। আল্লাহ এত বড় শাস্ত্র দিছে, হাতির মতো একটা শরীর বানাইছে আল্লাহ আমার, এমনি এমনি তো দেয়নি, অনেক শক্তি দিছে। তোমার পালায় তোমার কোলে করে লয়ে যাবো মা। এই টাকাগুলো নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। কি কইতেছ বৌমা? আমি অসুস্থ শরীর নিয়ে আমার স্বামীর ভিটা ছেড়ে চলে যাবো? কি কইলি? তোর স্বামীর ভিটা? হাসি লাগে। তোর স্বামীর ভিটা করস, এখনো তোর স্বামীর ভিটা আছে নাকি? যখন স্বামীর ভিটা বিক্রি কইরা টাকা নিয়া খাইছস তখন মনে আসিল না? বৌমা, আমার চিকিৎসার লেগে টাকা নিছিলাম, এই কথাটা সত্য, কিন্তু এত তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাইতে হইব এইটা জানতাম না মা। ওরে বাবা, তখন কি কথা ছিল মনে নাই? যদি জমির টাকা সবগুলো দেওয়া হয়ে যায় তুই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, এমন যাস না কে? সবই ঠিক আছে বৌমা, কিন্তু এখন এই দূর সময় আমরা কই যামু, কি করমু? কই যাবি না যাবি এটা তো আমি জানি না, ভালোভাবে কইতেছে এই বাড়ি থেকে বাইরে হয়ে যা, আর নাইলে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দেব। তুমি যত যাই কও বৌমা, আমি অসুস্থ শরীর নিয়ে এই বাড়ি থেকে কোনখানে যেতে পারুম না। ও আচ্ছা, যাবি না তাইলে দাঁড়া, তোরে এই বাড়ি থেকে বাইর করানোর লাইগা আমার কি করতে হয় এটাও আমার ভালো করে জানা আছে। বাইরে বাইরে, নাম নাম এমন একটা অসুস্থ মানুষ ধাক্কা মেরে বাড়িতে বাইর করতেছিস, তুই কি মানুষ? তুই তো অমানুষ। কি কইলি? আমিও মানুষ আর তুই কি? তুই মানুষ তাই না? জলহস্তি কলগন্ডার, আবার নিজেরে মানুষ বইলা দাবি করস। তুই কোনো কথা কইস না বাপ, চুপ করে থাক। আর যদি মানুষ হইতি না তাইলে এই বাড়িতে তোর মারে নিয়ে পয়রা থাকতি। এই আমি আমার মায়ের এলে আমার বাপের বিটাই খার রইছি, কারো বাবার জায়গায় নাই। তোর বাপের জায়গা না, এটা আমার বাপের জায়গা। এই জমি না অনেক আগেই বিক্রি করছস, এই যে টাকা ফালায় রাখছি, এই টাকাগুলো নিয়ে এই বাড়ি থেকে এই মুহূর্তে বাইরে হয়ে যাবি দুইজনে। বেহায়া, নির্লজ্জ, মুখটা দেখলেই জানি কেমন গা ঘিন ঘিন করে, বমি আসে। মুখ সামলায় কথা কইছ রে বউ, নাইলে কিন্তু থাপড়াই তোমার দাঁত ছাড়াই দিব আমি। তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দিতে চাস? রতন, তুই এটা কি করলি? বড় বার গায়ে হাত তুললে তুই? তুমি চুপ করো, তুমিই হইলা সব নষ্টের মূল। কি করলি তুই? আমি নষ্টের মূল? মা তুমি থামো, একটা কথাও কইবে না। ভাই ভাই রতন, আমার আরো মার ভাই, আমার মারস না কেন? এই গালে দে, এই গালে দে, এই গালে দে, আমার থাপড়া তুই। আমি তো তোর ভাই না, আমি তো তোর কেউ না, মান না আমার মার। তোরাতে মার খাওয়াটা আমার বাকি আছিল। মারছস না, খুব কুচিছস না। তোর বউ তুই জুতা মারছে, আমার মুখের মধ্যে মারছে। কেমনে মারছে জানোস? মুখ দিয়ে মারছে, হাতে মারলে মারা হয় না। তোর বউ কি কইছে জানোস? তোর বউ কইছে আমি নাকি কালা গন্ডার, আমি নাকি জলহস্তি। আমারে দেখলে নাকি ওর বমি আয়, আমারে দেখলে ওর বমি আয়, আমারে দেখলে। আমার বউ ঠিকই তো কইছে, কয়লারে কয়লা কইব না তো কি স্বর্ণ কইব? তুই দেখতে যেমন তেমনটাই কইছে আমার বউ। আর তোর যদি এই সব কথা শুনতে মন না চায়, এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে হয়ে যা। ওরে ভাই তুই কি কইছিস? আমি তো কয়লা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমি আমার মায়ের চলে যাবো, আমার মায়ের। তুই চুপ কর বাবা রতন,
আমি তোর কাছে হাত জোর করতেছি, আমাকে আর কয়টা দিন থাকতে দে বাজান। দেখছো দেখছো এই বুড়িটার কথা শুনছো তুমি? এই জন্য তো আমি কই সব নষ্টের মূল হইলা তুমি। তোমাকে আমি আগেও কইছি, এখনো কইতাছি, জমির জন্য যে টাকাটা দিছিলাম না, এই টাকাটা আমার না, এই টাকাটা ওর বাপের বাড়ির থেকে দিছে একটু জমি কিনার লেগা। এই জন্যই কইছিলাম শিয়ালের পাশে মুরগি পোষার কোনো দরকার নেই। তোমারে কতবার কইলাম জমি কিনবো দূরে কিনি, আর তুমি এই ভিটা বাড়ি কিনো। এখন বুঝো মজা। আচ্ছা মা, তোমার একটা কথা আমি বারবার বুঝাইতে পারতাছি না। আচ্ছা কত, এই টাকা দিয়া যদি অন্য লোক জমিটা কিনতো তাহলে কি তোমাকে এই জায়গায় থাকতে দিত? আমরা তো এই বাড়িতে এতদিন দয়া করে থাকতে দিছিলাম, অন্য কেউ হইলে না অনেক আগেই এই বাড়ি থেকে বাইর করে দিত। তাই তুমি ওদেরকে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে কও। কালকে মিস্ত্রি আইব, এই সবগুলো ভাঙ্গা আমার স্বপ্নের বাড়ি তৈরি করব। আমি তোর দুটো হাতে ধরে, আমি তো পায়ে ধরতেছি, আমার ঘরে আজকের একটা থাকতে দে বাজান, আজকের একটা থাকতে দে। মা পাসারো দাও। নীল এত করে ঝুন কইতাছে, আজকাল রাতটা করে এই বাড়িতে থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, শুধু তোমার লাইগা আজকে রাতে এই বাড়িতে থাকতে দিতেছি। কাল সকালে যেন এই দুই ফকিন্নির বাচ্চারা না দেখি। চলো এখান থেকে। দেখছো মা, আমি তো তোমার আগেই কইছিলাম এই জমিতে আর নামবো না, আমরা তো এটা বেচে দিচ্ছি। বাকি টাকাটা লইয়া চলো জায়গা। তুমি তো আমার কোনো কথা শুনলা না, অপমান অপদস্থ হইলা। এখন কান্দছো কেন? কান্দো, আরো বেশি বেশি করে কান্দো তুমি। আমরা তো মাজাত, আমাকে সব কান্দন দুঃখের হয় না রে, কিছু কান্দন সুখেরও আছে। তোকে জন্ম যদি যখন দিছিলাম তখন কাঁদছিলাম আনন্দে, সুখে। সন্তান যখন দুনিয়ায় তাইব, মার কত না আনন্দ, কত না সুখ। শখ করে তোকে নাম রাখছিলাম মানিক আর রতন, আর সে রতন আরেকজনের রত্ন হয়ে গেল। আমার কি মনে হয় জানাস, আমার মনে হইতেছে আমি দুনিয়াতে সবচেয়ে দুঃখী নিয়ে মা। আরে বাউরে, আন্নের কি হাগলা কুত্তা কামড়াইছি? আন্নে কি আর কথা বুঝেন না? আন্নের লগে আর কি কথা আছিল কনসাই? আন্নের লগে আর কথা আছিল, আই এনতে হ্যাসেঞ্জার পাঠামু, আপনি প্রতি হ্যাসেঞ্জারে আরে 1,20,000 কিনা দিবেন। তা আন্নে কইছেনটা কি? আর না লগে উল্টা পাল্টা কইছেন, বুঝতেছেন না? গিল্লাই আমি তো আন্নের কথা বুঝছি, আন্নে তার কথা বুঝতেছেন না। ইয়ানতে আমরা লোকজন ফাটাই, লোকজন সামালতে আঙ্গ খবর হয়ে যায় কই। আন্নে তো বিদেশে বই আরামে আছেন না? হয়তো নয়তো না ভাই, আঙ্গ এন তো লোকজন ফাটাই, আমরা লোকজন সামালতে আঙ্গ খবর হয়ে যায় কই। না না হয়তো না, আন্নে আন্নে আরে পুরা টিয়া হাঁটান, তারপর আমি বাকিটা দেখতেছি। জি রাখি। আর আবার উল্টা পাল্টা কথা বলতেছেন গিলে ভাই, আন্নে বুঝতেছেন না আই কি কইছি? আন্নে আর ব্যাংকে টিয়া কেন ফাটান, আর মোবাইলে কেন মেসেজ আইব, তারপর আই আন্নের লগে ফাইনাল কথা কোনো মানে। জি রাখি। হ্যাঁ, আগে ফাটাইবো তারপর বাকি কাম ইয়েন চলবে না। সোনা বন্ধু তুই আরে ভোতা দাও দি কাটিয়ালা, পিরিতির খেতা দি জাতি দড়ি মারিয়ালা। সোনা বন্ধু তুই আরে খেতা দি কাটিয়ালা, পিরিতির খেতা দি জাতি দড়ি মারিয়ালা। মারিয়ালা রে মারিয়ালা, জাতি দড়ি মারিয়ালা।
কি ব্যাপার চুপ করে আছো কেন কিছু একটা কও আর মারে নিয়ে কই যাইবা কিছু ভাবছো না ভাবার আর কি আছে, কখনো কিছু ভাবি নাই। দুই চোখ যেদিক যায় ওদিকে চলে যাবো। কইলেই হইলো দুই চোখ যেদিকে যায় উনি নাকি সেদিকেই যাইবো। তোমার পশ্চায় যে একটা মায়া বইসা থাকে তার কি হইব? আরে আখি পাখি, তুমি আমার লেগে গেলে পথসায় থাকবা? আমার মতো একটা পোলারে সবাইকে কালা কুচ্ছির গন্ডারের মতো একটা পোলা, কেউ তো ঠিক মতো আমার লেগে কথাও কয় না। তুমি কে লেগে আমার লেগে নিজের জীবনটা নষ্ট করবা কও? আমি যে তোমার ভালোবাসি তাই। আর মানুষ কি কইলো না কইলো তাতে আমার কোনো যায় আসে না। সব থেকে বড় কথা হইলো আমি তোমারে ভালোবাসি। আখিরে, আমার মতো এমন একটা মানুষকে ভালোবাসা তুমি না শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করতেছো আখি। দেখো তুমি কিন্তু এত বেশি কথা কইবা না। আমি তোমার ভালোবাসি বিধায় এত কিছু ভাবি নাই আমাকে ভবিষ্যতে আমি সুখে থাকবো না দুঃখে থাকবো আনন্দে থাকবো। আমি শুধু তোমার ভালোবাসি মানে ভালোবাসি। আমি তোমার সাথে থাকলে আমার জীবন নষ্ট হইব কেন? আমি তো মনে করি তোমার সাথে থাকলে আমার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবো। আচ্ছা তুমি থাকো, আমি তাহলে একটু বাইরে যাই, কি দেখি মাই কি করতেছে, মার অবস্থাটা এখন কেমন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার এই বিষয়টা নিয়ে আব্বার কাছে কমো, দেখি আব্বা কি কয়। আব্বারে তো বুঝাই কইতে হইব, বুঝো নাই? যদি আব্বারে কয়া তোমাকে একটা থাকুনের ব্যবস্থা করে দিতে পারি তাহলে তো চিন্তার আর কোনো কিছু থাকলো না। এই কথা শুনলে তোমার আব্বা তোমার উপর রাগ করবো আখি। তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না তো। আব্বারে কেমনে ম্যানেজ করতে হয় সেটা তুমি আমার উপরে ছাইরা দাও, বুঝছো? এতে এত অনুরোধ করার কি আছে? তোমার এই বছর ফসল কম হয়েছে, তুমি আমার ভাগের ফসল কম দিছো। আল্লাহ দিলে সামনের বার বেশি হইব, বেশি দিবা। কোনো সমস্যা হইলো? প্রতি বছর তো একরকম ফসল হয় না, এটা প্রকৃতির নিয়ম। এটা যেমন তুমি জানো, আমি জানি, সবাই জানে। এই জন্য তো গ্রামবাসী আপনাকে খুব ভালোবাসে। আপনার মতো মানুষই হয় না হুজুর। এই বিষয়টা আপনি কত সহজে বুঝছেন, অন্য কেউ হলে বুঝতো না। এইটা ঠিক কইছো, সবার বুঝতো এক না। এই সমাজে সবাই যদি একরকম বুঝতো তাহলে তো সমাজে ঝামেলাই থাকতো না। হুজুর তাহলে আমি এখন আসি, আমার বহুত কাজ পড়েছে। হ্যাঁ যাও, শুনো, মন দিয়া খেতি বাড়ি করো। কৃষকের ধর্ম হইল ক্ষেত করা। ফসল যত ফলাইবা তোমার তত উন্নতি হইব। যাও। কি ব্যাপার, আরো কিছু কইবা? হুজুর ওই দক্ষিণ পাড়া ক্ষেত্রে যে আমার দিয়ে দিতেন আমার খুব ভালো হইতো। এটা আপনার কাছে আমার দাবি। দাবি কইরা আর কি হইব মা? দাবি করছিল না নিজের পেটের পোলার পায়ে ধরে? তুমি কেন ওর পায়ে ধরে অনুরোধ করতে গেলাম মা যে একটা রাত আমরা থাকি? দরকারটা কি ছিল? কেন করছিলাম তুই এসব বুঝবি না রে বাজান। যেই মানুষটার ভিটা মাটি ছাইরা চলে যাবো আর সেই মানুষটার কয়ে যাবো না। মাগো, সেই মানুষটারে কইবা কেমনে? আমগো বাজান তো আর আমগো কাছে নাই, ওই আল্লাহর কাছে চলে গেছে। সেই মানুষটা নাই খেরাই কইছি আছে আমাগো ঘরের পিছে শুয়া আছে। আমি যদি তারে না কয়ে যাই তাইলে আমার অন্যায় হইব না, আমার অপরাধ হইব না? বাজান আমি সেই মানুষটার কাছে কইয়া বিদায় লইয়া তারপর সকালবেলা আমরা চলে যাবো নে। আমার তো একটু নিয়ে যাবি এনে। মা চলো, আমি তোমার বলে যেতেছি। চল বাজান। আব্বা সবই তো শুনলা, এখন তুমি কও মানুষের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি তাতে তো খারাপ কিছু হয় না, ভালোই হয়। আমার মাইয়া তো আমার মতোই মানব দরদি হইছস। মারে, আমি তো সব কথাই বুঝলাম। ওই পোলাটার মা একজন অসহায় মুরব্বী মানুষ, সে আমার বাড়িতে থাকতে পারে। কিন্তু ওই অবিবাহিত যুবক পোলাটা যদি আমার বাড়িতে থাকে, এটা কেমন হয়ে যায় না? মানুষ নানান কথা কইব। তোমার তো কথা ঠিক আছে আব্বা, কিন্তু মানিক পোলাটা না ৮-১০টা পোলার মতো না। আরে পাগল মেয়ে আমার, এটা তুই জানো, আমি জানি, সবাই তো জানে না। এক একজন এক এক রকম কথা কইব। মারে মা, তোর আমি অনেক মায়া কইরা বড় করছি। তোর মায়া মরে যাওয়ার পর তোর কষ্ট হইব লেগে আমি দ্বিতীয় বিবাহ করি নাই। আমার সেই সেই কলিজা টুকরা মায়াটা যদি একটা বদনামের মধ্যে পড়ে যায়, এটা আমি সহ্য করতে পারুম না রে মা। সবই ঠিক আছে কিন্তু মা, কোনো কিন্তু না, তুই তোর ঘরে যা তো। অগো ভালো মন্দ আমি দেখতেছি, তুই কোনো চিন্তা করিস না, তুই যা যা।
আচ্ছা ঠিক আছে। এটা তো সত্য কথা। অসহায় পোলাটা একটা বয়স্ক মা হয়ে কি বিপদে না পড়ছে। ওগো তো একটা গতি হওয়ার দরকার। সে তো বড় চিন্তার বিষয়। আচ্ছা, জমিটা তো কেনা হইল, এখন বাকি আছে আমগো স্বপ্নের বাড়িটা বানানোর। আচ্ছা, ডুপ্লেক্স বাড়িটা কি দোতলা থেকে শুরু করবা নাকি তিনতলার থেকে? শহরে আমার খালামুনির বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি। ওনারা দেখছি তিনতলায় থাকে। আর আমরা যদি দোতলা বা তিনতলায় না থাকি, তাহলে কি বাড়িওয়ালা একটা ভাব আসে কও? হ হ, তুমি একদম ঠিক কথা কইছো। আচ্ছা শুনে, তাইলে একটা কাম করি, আমগর যে বাড়িটা হইব না, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, সব তালা মিলাই আমরা একটা ডুপ্লেক্স করে ফেলাই। তাইলে কি হইবে জানো, এই গ্রামের লোকজন আমগো বাড়িটা দেখবো আর এবং বাড়ি একখান বানাইছে, খানদানি বাড়ি। আরে বোকা, ডুপ্লেক্স বাড়ি কি দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা এতগুলো তালা মিলাই কি ডুপ্লেক্স বাড়ি বানাই? আচ্ছা, তোমার এগুলো ভাবতে হইব না। তুমি খালি মিস্ত্রি ডাইকে আনবা, আর আমি সব বুঝাই কয়ে দেবো যে বাড়ি কেমনে কেমনে বানানো লাগবো। আমার প্ল্যানিং সব মাথায় আছে। আচ্ছা, তুমি কি খালি বাড়ি বানানোর প্ল্যান করবা? আমগো ভবিষ্যৎ পরিকল্পনা করতে হইব না? আমগর ঘরে ফুটফুটে একটা চাঁদের বাতি জ্বালাইতে হইব না? চলো আজকের থেকে আমরা পরিবার পরিকল্পনা শুরু করি। আজকে প্রথমে একটা রড গাড়ি, তারপরে হইব তোমার আমার স্বপ্নের বাড়ি। আচ্ছা চলো শুরু করি। আচ্ছা চলো। আমি তোমার দেয়া কথা রাখতে পারলাম না মানিকের বাপ, আমার তুমি মাফ করে দিও। অনেক কষ্ট করে হইলো তোমার আশেপাশে থাকতে চাইছিলাম, কিন্তু পারলাম না। মা, তুমি কি পাগল হয়ে গেছো? দেও না আমার বাজার ঘুমাইতেছে, আমার বাজারে তুমি আর জ্বালায়ও না, আমার বাজারে ঘুমাইতে দাও। বাজান তুমি ঘুমাও, শান্তি মতো ঘুমাও। চলো মা, চলো আমরা যাই। দাঁড়া, তোর বাজানের লগে আমার এখনো কথা শেষ হয় নাই, আরো কথা আছে, আমি কইয়া লই। হ্যাঁ ওগো, তুমি কি আমার কথা শুনতে পাইতেছ? জানো, আমার না খুব ইচ্ছা ছিল সাদা মার্কিন কাপড় পেন্দা আমি তোমার কাছে চলে আসুম, কিন্তু আমার তো সে আশা পূরণ হইল না। তার আগে তুই বাড়ি ছেড়ে আমার চলে যেতে হইতেছে। জানি না কোন হলে থাকুম, কেমনে মরুম। তুমি তুমি আমার মাফ করে দিও মালিকের বাপ। মা তুমি দাও, আমার রাস্তা দাও, আমি আর নিতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে যেতেছে। মা তুমি তুমি চলো, আমার বাজারে ঘুমাইতে দাও। বাজান, আমার বাজার ঘুমা, তুমি চলো মা, চলো 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 মা, এটি আর কইও না। মানিকের বাপ, তো তুমি থাকো, হ্যাঁ, পরপারে তুমি শান্তিতে থাকো। জানি না তোমার লগে আমার দেহা হইব কিনা, তারপরেও আল্লাহর কাছে আমি একটাই চামু, তোমার লগে যেন আমার পরপারে দেহা হয়। থাকো মানিকের বাপ, থাকো। চলো মা, চলো। মা আহো না, মা মা। আইতাছি রে বাজান, লো। হ চলো। চলো মা, এই জায়গায় জমি বাড়ি ঘর দেখে আর কোনো লাভ নাই। মিশামিশি মায়া মারায় কি বো মা, চলো।
ঠিকই কইছস বাজার, সব কিছু মিশা মায়া। এই মায়া জোরে তো মানুষ সংসার করে। আমার এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না, দুঃখে কষ্টে আমার মুখটা ফাইটা যেতেছে রে বাজার। মাগো, আমার কি মন চাইতেছে এই বাড়ি ঘর চাইরা আমি যাই। এই ছোটবেলা কত স্মৃতি এই বাড়ির মধ্যে আমার। আমার বাজান এই বাড়ির থেকে গেছে, বাজান মরে যাওয়ার পর থেকে এই বাড়িটা তৈরিই তো ছিল। এই বাড়ির মধ্যে বাজানের গন্ধ পাইতাম, এই বাড়ি ছেড়ে যাইতে হইতেছে। আমার তো বুকটা ফাইটা যাইতেছে মা, আমার যে কি কষ্ট হইতেছে। মা, গো মা, কি হইছে মা? ও বাজান, বাজান, মা, ও বাজান, মা গো, আমার মনে হইতেছে কি জানোস, আমি আর বাঁচন রোগী বাজান। এটি কি কম? তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এই ধরনের কথা কইও না। পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে মা? তুমি মা ছাড়া আমার এই দুনিয়ার কেউ নাই গো মা। বাবা মানিক, ও মানিক, তুই তুই আমার রতনের আর রতনের বউরে একটা বার রেখে দে বাজান। আমি আমি শেষবারের মতো একটা নজর তাকে দেখবার চাই রে বাজান। কি কইলা মা? তুমি কার মুখ দেখতেছো মা? যে পোলা কিনা বউয়ের কথা শুনে, যে পোলা কিনা বউয়ের লেগে তোমার অপমান অপদস্থ করে, সেই পোলা কিনা বুঝে না যে মা কি জিনিস, তুমি আর মুখ দেখতে চাও না? বাবারে, সন্তান যতই অন্যায় করুক, মায়ের মন তো মানে না রে বাজান, মানে না। সন্তানের একবার দেখলি মার শান্তি লাগে। রতন, ও রতন, এই কি হয়েছে? কই কিছু না। আরে একটু যা দেখি না কি কয়। খবরদার, খবরদার কইতেছি, বাইরে তুমি যাইবা না। ওই বুড়ি এইগুলো নাটক করতেছে, এই বাড়িতে আরো কয়েকদিন থাকবো, তুমি বোঝো না? তারপর একটু যা দেখি না কি কয়। মা এইভাবে চিল্লাইতেছে। তোমারে না আমি না করছি যাইবা না, তারপরেও তুমি এত কথা কইতেছো কেন? হ্যাঁ, আরে একটু যাই না। তুমি কি আমার কথা বুঝতেছো না? আমি তোমারে কি কইতেছি? আচ্ছা ঠিক আছে, তুমি যা কইবা তাই হইব। আচ্ছা ঠিক আছে, এখন যাও, যাইয়া গোসল করো, গোসল কইরা বাজারে যাও, বাজার আইতে পারে, অনেক বড় মাছ নিয়ে আইবা। যাও 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 তাড়াতাড়ি। ঠিক আছে। আরে মা, তুমি কেন লেগে দেরি করতেছো মা? তোমার পোলা তো না তোমার নাই, ওই তোর বউ রয়ে গেছে, বউর আসলে তেলে বই রইছে, ওই আইবো না মা। চলো চলো আমরা যাই, দেরি করে লাভ নাই মা, চলো। হ চল। কি হইছে মা? আমি কেমনে যাবো? আমার হাত পা তো সব অবশ্যই হইতেছে, কি করবো? আমার পা অবশ্যই গেছে, আমি পাতুলে যেতে পারবো না এবার থেকে বাজান। মা গো, তুমি কেন না মা? তোমার মানিক আছে না? তোমার মানিক তো এখনো মরে নাই। আল্লাহ এত বড় শাস্ত্রটা দিছে, হাতির মতো একটা শরীর বানাইছে আল্লাহ আমার, এমনি এমনি তো দেয়নি, অনেক শক্তি দিছে। তোমার পালায় তোমার কুলে করে লয়ে যাবো মা। চলো মা, আল্লাহ বিসমিল্লাহ। ও মা খারাপ, এগিয়ে গেল। আয়ো মা, এবার কুলে আয়ো মা। বুড়ি যে কি চিল্লা চিল্লি করতেছে, এই বাড়িতে থাকবো, থাকাইতাছি এই বাড়িতে তারা। মায়ের বাপি জলে রে টুনটুনা টুনটুন, টুনটুনা টুন। খাইছে আরে জিয়ানে বাগের বা ইয়ানে রাইত হয়। এই খারুল ভাই, এই দাঁড়ান দাঁড়ান। যাইনি, যাইতেছিলাম তো একটা শুভ কাজে, দিছে বাধা দি। কি কি কি? আচ্ছা ভাই, একটা বছর ধরে আপনি আমার ঘুরাইতেছেন, বিদেশ ফাটাবেন করে। আমার কতদিন লাগবে আর বিদেশ পাঠাতে কোন তো? আরে ভাই রে, ব্যাগ খেলের মতো কথা কইলে হইব নি।
আমি কি একজন দুজন প্যাসেঞ্জার বিদেশে পাঠাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্যাসেঞ্জার তারপর আমি বিদেশে পাঠাই। তুমি আরে টিয়া দিছো কখন? যখন ফেলেন চলে গেছো কই, তারপরে তুমি আরে টিয়া দিছো। চিন্তা করিও না, ফরেন লটে তোমার হাঁটাই দেবো, একটু ওয়েট করো মিয়া। আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা গুছাইতে একটু আমার দেরি হয়ে গেছিল, এটা একটু সমস্যা হয়ে গেছে। কারণ বিদেশে আমার পাঠাবেন কবে ভাই? আমার সত্যি করে কোন ভাই? আবার উল্টো ঘুরি ফিরে গেলে একই কথা বলতে। আরে বাইরে 19 জন প্যাসেঞ্জার হয়েছে, তোমারে লই আরেকজন প্যাসেঞ্জার লাগবে। 20 জন নইলে তারপর তোমার সোজা আমি বিদেশে 8 দিন ফেলেনে করি। এখন যদি তোমাকে 19 জনরে যদি আমি হেলেন উঠাই, ফাইলের তো মাইন্ড করবো, মাইন্ড করি লাত্তি মারি 19 জনের নামাই দিব, তবে আরেকজন কোন নাই, আমি তো জবাব দিতে যাইতাম না। এটি বুঝো না? আর 20 জন হোক, 20 জন হইলে ম্যানেজ করি তোমার আমি সোজা ফেলেনে করি বিদেশে 8 দিন, বুঝছি তো? আমি মানে মুখের দবা নিয়ে আনতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ভাই বিদেশ যাওয়ার আমার অনেক দিন ধরে স্বপ্ন, আর তাছাড়া টাকা পয়সা আমি অনেক কষ্ট করে গুছাইছি ভাই, একটু আমার তাড়াতাড়ি ব্যবস্থা করেন বিদেশ যাওয়ার লেগে। আরে ভাইরে বুঝি রে বুঝি, তোমার দুঃখ আমি বুঝি। আরেকজন প্যাসেঞ্জার লাগবো, এই আরেকজন প্যাসেঞ্জার হয়ে গেলে তারপর তোমাকে আমি হাঁটাই দিতেছি। উত্তর পরে আরেকজন প্যাসেঞ্জার পাওয়ার কথা। আর যাই এখানে যা খোঁজলি, যদি হয়ে যায় লগ লগ চলে যাবে কই, বুঝো নাই? আচ্ছা ভাই ঠিক আছে, যাই আসসালামু আলাইকুম। আল্লাহ পাক আছে হারে। মা গো, তোমার কি খারাপ লাগতাছে? অনেক কষ্ট হইতাছে মা? না রে বাজান, আমার কোনো কষ্ট হইতাছে না। কষ্ট হইতেছে তোর লেগা। তুই আমার কই রাখবি, কি করবি? আমি তোর কাছে একটা বাড়তি ঝামেলা হয়ে গেলাম না রে বাজান? হায় হ্যাঁ মা, তো আস্তাগফিরুল্লাহ, তুমি এটি কি কইতেছো মা? ও খবরদার কই দিলাম, তুমি এই ধরনের কথা জীবনও কইবা না। তুমি তুমি যখন আমার জন্ম দিছিলা মা, সবার মেয়ে বলছি আমি নাকি কালা কুৎসিত ছিলাম। সবাই আমার ঘৃণা করতো, কেউ আমার কাছে হইতো না, আমার কেউ কুলেও লইতো না, আমার দেখে নাকি পোলা মানে ভয় পাইতো। কিন্তু তুমি তুমি তো তখন আমার বাড়তি ঝামেলা মনে করো নাই। তুমি তো তোমার আদর্শ আগে কুলে কইরা আমার বড় করছো মা। আমি কে লেগে তোমার বাড়তি ঝামেলা মনে করতে যাবো? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি কও মা? বাজান রে, আমি তো ভাবতাছি তুই এখন কি করবি, কোন কাম করবি, কই রাখবি, কই থাকবি? তোর ভাগের জমিটা বেচছা তো আমার চিকিৎসা করে তুই সব টাকা শেষ করে ফেলাইলি। মাগো, আমি আর কতটুকু করছি তোমার লেগে? তুমি তুমি আমার জন্ম দিছো, এই সুন্দর পৃথিবীটা দেখাইছো, আমারে তোমার বুকের দুধ খাওয়ায় বড় করছো। মাগো, এই দুধের ঋণ তো আমি কোনো সময় শোধ করতে পারবো না মা। আমি কে পৃথিবীর কোনো সন্তান পারবো না মায়ের দুধের ঋণ শোধ করতে। মাগো, আমার গায়ে চামড়া কাইটা যদি তোমার পায়ের জুতা বানাই দেই, তারপরে তো এই ঋণ শোধ হবো না গো মা, শোধ হবো না। মাগো, তুমি একটু দাও না, তোমার সেবা যত্ন করার আমার একটু সুযোগ দাও না মা। এই দুঃখিনী পোলাটার একটু সুযোগ দাও তোমার সেবা করার। বাজান রে, আল্লাহ তোরে অনেক অনেক বড় করুক। আমি তো আল্লাহর কাছে দোয়া করি আমার মাথায় যত চুল আছে তোরে যেন আল্লাহ তত বছর বাঁচিয়ে রাখে বাজান। হ মা, মাগো তুমি আমার লেগে দোয়া করো, আমি যেন সবসময় আমার মার সেবা যত্ন করতে পারি। আর মা, আমার কাছে টাকা আছে না, এই যে দেখো আমার জমি বিক্রি করা টাকা আছে না, এই টাকা দিয়ে আমি তোমার সুন্দর একটা ঘর ভাড়া করে দিব। ওই ঘরের মধ্যে তুমি আর আমি থাকুন, আর বাইরে কি আমি রিক্সা চালামু। নিউ মক্কেল হয়েছি রে, নাইলে একটা চায়ের দোকান দিয়ে ব্যবসা করুম মা। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না গো মা, ঠিক আছে? আর না এসব বিয়া কর, তো কষ্ট হয়ে যাইতেছে না? চকলেট বয় শরীর কষ্ট তো হইব। হ্যাঁ, আচ্ছা আন্নে যদি চায়ের দোকান করেন তা মাইনসে কিয়া কইব? মাইনসে কি বালা কইব নি? হ্যাঁ, আন্নের কি চায়ের দোকান মানায় নাকি? আন্নের দেখতে একদম সাহেবের মতো লাগে, এক কথায় আন্নে সাহেব হয়ে যাবেন, বুঝছেন নি? আরে ভাই কি কন, আমি তো গরিব ফকির একটা পোলা, আমি কেমনে সাহেব হমু? আর এই কয়টা টাকা দিয়ে সাহেব হন যায় ভাই? যায় রে ভাই যায়, পকেটে টিয়া থাকলে সম্ভব। আজকাল মানুষ এরকম অল্প কিছু টিয়া দিয়ে বুদ্ধি খাটায় সাহেব হয়ে যাইতেছে, বুঝছেন নি কেন? বাবা, এটা তুমি কি কথা কও? এই কয়টা টাকা দিয়া আমার পোলা সাহেব হবে কেমনে? আরে চাচি, সম্ভব, সবই সম্ভব। এই যে আন্নকের কাছে যে অল্প করে টিয়া আছে, এই টিয়া দিয়ে হাতেরে কষ্ট মষ্ট করি বিদেশ হাঁটাই দেন। 3 বছর পর হাতে যখন বিদেশে তখন খাড়ি গ্রামে আইব, মানুষজন তো তখন হাতেরে এমনি সাহেব করি কইব। তাছাড়া আন্নের ভোলাতে একজন চকলেট বয়, হ্যান্ডসাম বয়, মাথায় বুদ্ধি আছে। তাইলে বাজান তুমি যেমনি পারো আমার পোলারে বিদেশ পাঠাই দেবো। চাচি,
আন্নের হোলারে বিদেশ পাঠানোর লাই তো আই এক পায়ে খারা বুঝছেন নি কেন? হ্যাঁ আরে মা ভাইজানের কথা বাদ দাও তো, আমি শুনছি বিদেশ যাইতে মেলা টাকা লাগে, 4-5 লাখ টাকা লাগে। এই টাকা দিয়ে একটা বিদেশ যাওয়া যাবো ভাইজান। আরে হ্যান্ডসাম বয় চকলেট বয় ইয়ান নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, ইয়ান আর উপর ছাড়ি দাও, আমি করতেছি যা ব্যবস্থা করার, বুঝছেন নি কেন? হ্যাঁ আচ্ছা ইয়ানে কত টিয়া আছে? ভাইজান এখানে তো 3 লাখ টাকা ছেড়ে দিকে বিদেশ যেমন যাইবো। যাইবো না মানে ইয়ার কাছে থাকো, আমি এক সপ্তাহের মধ্যে আনের বিদেশে আরোনের ব্যবস্থা করতেছি, শুধু কাগজপাতি রেডি করতে হইব, আমি যাই কাগজপাতি রেডি করতেছি, ঠিক আছে? চকলেট বয় দাম রামু, ঠিক আছে? জি ভাইজান জি। আসসালামু আলাইকুম ভাইজান। মাগো আমগো দুঃখ দিন মনে যাইবো গামা, আল্লাহ আমগো দিকে তাকাইবে এখন মা। আব্বা তোমার সাথে আমার কিছু কথা আছিল। কোন মা কি কইবি ক? ইয়ে মানে আব্বা মানিক আর কইতে হইব না, মানিক বিদেশে যাইতাছে এই কথা কইবি তো? হ আব্বা, কিন্তু তুমি জানলা কেমনে? আরে আমার গ্রামের একটা পোলা বিদেশ যাইতাছে, জীবন মান উন্নত করতে যাইতাছে, এটা আমি জানবো না? এটা তো ভালো কথা। মানুষ যদি মনে কর বিদেশে যায় জীবনটাকে একটু উন্নতির দিকে নিতে পারে, এখানে তো অসুবিধার কিছু নাই। আরে আব্বা মানিকের তো কোনো অসুবিধা নেই, অসুবিধা হইতেছে ওর মারে নিয়া, আর ও তো এখানে থাকবো না আব্বা। আমি চাইতেছিলাম কি মানিকের মারে যদি এই বাড়িতে নিয়ে এসে রাখি তাহলে তো কোনো অসুবিধা হইব না। মারে আমি কোনোদিনই তোর কোনো কথার দ্বিমত করি নাই, তুই যখন যেটা কইছস আমি সেইটাই রাখার চেষ্টা করছি। কিন্তু আমি তোর একটা কথা কই মা, একটু মন দিয়া শোন। ওই ভদ্র মহিলা অসুস্থ মানুষ, আমার বাড়িতে এমনিতেই মানুষ নাই, তুই একা মানুষ, এর মধ্যে যদি একটা অসুস্থ মানুষ থাকে আরে দেখবো কে, তার সেবা শুশ্রূষা করবো কে? তুই তো জীবনেও কোনো কাম কাজ করস নাই, একটা অসুস্থ মানুষের সেবা তুই তো করতে পারবি না রে মা। আচ্ছা আমি কই কি ওনার একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা কইরা দে, আরে টাকা পয়সা যা লাগে আমি দিতাছি, আরে এটা কোনো দয়া না, মানিক বিদেশ থেকে ফিরা আইসা আমার টাকা আমারে দিয়ে দিব। আচ্ছা আব্বা তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি, আমি তুই যা। কি সব নোংরা ঘরবাড়ি করে রাখছে, এগুলো আমি কিচ্ছু রাখবো না, আজকে সব ভেঙে গেলাম। এই জায়গায় আমার স্বপ্নের বাড়ি হইব, স্বপ্নের বাড়ি। মাগো ওমা কি হলো? বউ ও বউ, এই কি হইছে তোমার? হ্যাঁ এত চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে আমিও তো কইতে পারতেছি না। আমি ঘর বাড়ির সব ভাঙ্গার লেগে আইছিলাম, হঠাৎ করে না হাতের রগে কেমন জানি টান দিছে, আমি না আমার হাতে সোজা করতে পারতেছি না। আরে বাবা এসব কিছুই না, পুরুষ মানুষ কত কাজ কাম করে, কত খাটাখাটনি করে, এই কাজ কাম করতে গেলে তো একটু ব্যথা লাগে তাই না? যাকগা এসব বাদ দাও, বাদ দিয়ে কাজ কাম করো। আর আমার ডাইকো না, আমার ওইদিকে অনেক কাম পড়ে রইছে। আমার হাতে কি হলো? হাত তো লাগাইতে পারতেছি না, কি হলো আমার হাতে? পায়েও তো শক্তি পাইতেছি না, আমার হাত সোজা হইতেছে না কে? কি হইলো আমার? আল্লাহ গো আল্লাহ, কি হইলো? মা গো মা, কি হলো আমার? তোর সমস্যা কি? তুই আর জ্বালাস কিনলে কি কি হয়েছে তোর? হ্যাঁ জানিস না ইয়ার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে এত ঘন ঘন জ্বালাই কেউ? আন্না কইছেন আরে বিদেশ হারাইবেন, আন্নার কথা উনি আইতে খুশি হয়ে গেছে। আমি গরু ছাগল বেগুন বেশি লেছে যে 3 মাস ধরে আই বেকার, আমি বিদেশের যাইম করে বিদেশের আশা কাম কাজ ব্যাগ ছাড়ে দিছি। আস্তে কথা কও, সিলাস কিনলে তোরে বলছি না ইয়ার শ্বশুর বাড়ি এলাকা এত জোরে কথা কস কিনলে বেটা? হ্যাঁ গরু ছাগলই তো বেচছস, কিডনি বেচছ তুই, মানুষ তো কিডনি বেশি তারপর বিদেশ যায়, তোর তো হিয়ান করা লাগে না, মাত্র গরু ছাগল বেচছস, হাগল হয়ে গেছিস বেটা যাওয়ার লাই, মানুষ বছরের পর বছর অপেক্ষা করে বিদেশ যাওয়ার লাই, আর তুই হাগল হয়ে গেছিস 6 মাস হয়ে গেছে, হাগল হয়ে গেছে যাওয়ার লাই। আচ্ছা যা বলছি তো আমি তোর হারাম তো পাগল লই বনি বেটা। আর হন তোর তো বয়স হয়ে গেছে, কই আমি কাগজপত্র ইয়াতাই দেখছি, ভিসা অফিসে গেছি, এতটা তোরা যাইতে দিত না। আর তুই এক কাজ কর, এই তোর বউর বয়স তো কম আছে বুঝছিস নি, তুই তোর বউরে হাঁটাইতে, আর তুই তোর বউর কাগজপত্র রেডি কর, আমি তোর বউরে হাঁটাই দেওয়ার ব্যবস্থা করতেছি।
ভাই আপনি এটা কি এখন আর পরে হাঁটাইলে মাইনে কিতা কইব? মাইনছে গিয়া কইব বলে এরই তুই মাইনছেনটা খাস না হরস, হ্যাঁ তুই তোর বুদ্ধিতে চলবি। মাইনছেনটা কি কইলো না কইলে ইয়ান উনি তোর লাভ আছে নি? তুই ইয়ান যা বলে নিয়ে আইস না, রাইতে রাইতে ট্রেনে চলিস তুই, ঠিক আছে? আর হন ওই তোর বরে বলিস যে আর নাম্বার এখানে ফোন দিতে, হ্যাঁ তোর বরে দেই ফাটানোর ব্যবস্থা করে দে, আর কাগজপাতি সব রেডি কর, যা। ঠিক আছে। আল্লাহ বাঁচাইছে। বাবা খায়রুল, আমার মানিক তো বিদেশে গেল। মানিক যাওয়ার পর থেকে আমার লগে এখনো কথা হয় না গিয়া। কেমন আছে আমার পোলাটাই? আরে খালা আন্না তো চিন্তা করেন কিল্লাই, আন্নের হোলার তো রাজকপাল, বিদেশে যাইতে না যাইতে হাতের চাকরি হয়ে গেছে, কই চকলেট বয় না ভালো আছে হাতে। আমার মানিক কি ঠিক মতো খাওয়া দাওয়া করে? শরীরটা ভালো আছে তো? এমন কথা কইলেন, আন্নের হোলা বিদেশে যাই উটের মাংস দিয়ে ভাত খায়, বুঝতে হইব, আরামে আছে হাতে। এগুলা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আন্নের হোলা খুবই আরামে আছে, আরো আরামে থাকবো। আই দিছি না ইয়ান, বুঝতে হইব তো। আচ্ছা, আমার মানিকের ভালো মন্দ কোনো খবর পেলে আমার লগে লগে জানাইও। হ্যাঁ হ্যাঁ আমি জানাই দিন, আমি কোনো সমস্যা নেই। আমারে যদি পারো একটা দিন ওর লগে কথা কয়ে দিও নে। নো প্রবলেম, কোনো চিন্তা করিয়েন না, ইয়ানের কথা বলাই দিন, কোনো সমস্যা নাই। হ্যাঁ খালা আমি একটু যাই, হ্যাঁ আর এইসব কথা ঘন ঘন আর লগাই কর দরকার নাই, বুঝুন আমার আশেপাশে শ্বশুর বাড়ি আছে, আর এটা শ্বশুর বাড়ি এলাকায় মানুষ খারাপ হয়, বুঝছেন? আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ খবর পেলে আমার কোনো খবর দিও নে। আচ্ছা আল্লাহ রে আল্লাহ, চারিদিক থেকে খালি মানুষের বিরোধ, আল্লাহ দেখ কোন দিকে যে বিরোধ পড়ি যায় আল্লাহ জানে। আমি তো রান্দা বাড়া খাইতেছি, আল্লাহ জানে বিদেশের মাটিতে আমার মানিক কেমন আছে, কি খাইতাছে, কি করতাছে। হে আল্লাহ, আমার মানিকটা তুমি ভালো রেখো আল্লাহ। খালা ও খালা, মানিক ভাই ফোন দিছে। কি করলি বাজান? হ্যাঁ মানিক ভাই ফোন দিছে। আমার মানিক ফোন দিছে? হ্যাঁ। হ্যালো মানিক। মা হ্যালো মা, তুমি কেমন আছো মা? আমি ভালো নাই রে বাজান। ও বাজান তুই কেমন আছোস? তোর শরীরটা ভালো আছে তো? তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস বাজান? ও বাজান তুই এতদিন আমার ফোন করস না কি লেগিয়া? আমি অনেক ভালো আছি মা। মাগো আমার তো ফোন নাই, ওই যে আমগুলোকে কয়েকজন আইছে না, অগো একজনের তো ফোন লইয়া তোমার আজকে ফোন দিছি, তোমার লাগে কথা কইতেছি মা। খুব ভালো করছিস বাজান, তোর লগে কথা কইয়া আমার না খুব ভালো লাগতাছে। কত মানুষের কইছি, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, হাতে পায়ে ধরছি, কেউ একটা ফোনও দিল না। জানোস খাইরুলটা পাইছিলাম একদিন, তারে যে গেলাম তুই কেমন আছোস, কইলো তুই বলে ভালো আছোস। আচ্ছা মা অহন তাহলে রাখি, হ্যাঁ কাজে যাইতে আমার কাম আছে। কি কইস বাজান, তুই কাম পাইছস? আমার তো কইলি না। খুব খুব ভালো একটা কাম পাইছি মা, অনেক বড় কাম পাইছি। তুই আমার সত্য করে একটা কথা কবি? তুই কিন্তু কোনোদিনও মিছা কথা কস নাই, হাসা করে কত বাজান, তুই কি কাম পাইছস? ও মা আমি তোমার সত্যি কথা কইতেছি মা, আমি তোমার লগে মিছা কথা কইতে পারুম না। ওই যে বাংলাদেশ থেকে যে দালাল খাইরুল আমারে পাঠাইছিল না মা, ওই না আমার সঠিক পথে পাঠায় নাই মা, ও এখানে আরেক দালালের কাছে দিছে, এই দালালে না আম করে চোরাই পথে গ্রামের ভিত্তি করে অন্য দেশে লয়ে যাইতেছে মা। মাগো আমি ভালো নাই মা, আমি না ভালো নাই, আমার লেগে তুমি দোয়া করো মা, আমার লেগে তুমি দোয়া করো। এসব তুই কি কথা কস বাজান?
মার কাছে কি পোলাপাইনে সন্তানের দোয়া চাওয়া লাগে? মায়েরা তো সবসময় সন্তানের জন্য দোয়া করে। আল্লাহ যেন তোরা সবসময় ভালো রাখে, আমি তো সেই দোয়াই করি বাজান। মা, ওরা না আমরা ডাকতেছে। রাহিমা, মাগো, না আমার করে নদী পথে ড্রামের মধ্যে করে পার করব। কি কস বাজান? যদি যদি বাচ্চা থাকি মা, আমার তোমার লগে কথা হইব। আর আর যদি মইরা যাই, আমারে আমারে তুমি মাফ করে দিও মা, আমারে তুমি মাফ করে দিও। হ্যালো মানে আল্লাহ গো, তোমার মানিককে ভালো নাই গো আল্লাহ, আমার মানিককে তুমি আমার কাছে ফিরাই দাও, ফিরাই দাও আল্লাহ। এই নে বাজান তোর ফোনটা। তাহলে খালা আমি যাই। আচ্ছা, আবার ফোন দিলে আমার দিস। হ্যাঁ আচ্ছা। আল্লাহ, আমি ছাড়া আমার মানিকের এই দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ, তুমি আমার মানিকের দেখে রেখো আল্লাহ। নদী পথে পেলে ড্রামে করে বিদেশ পাঠাইবো। ও আল্লাহ, আমি আমার পোলারে বিদেশ পাঠিয়েছিলাম সাহেব হয়ে আপনার লেগা, এই কি শুনলাম? তুমি আমার পোলারে সহি সালামতে পৌঁছাই দিও আল্লাহ, আর না হইলে আমার পোলারে তুমি আমার কাছে ফিরাই দিও আল্লাহ, তুমি আমার বুকে ফিরাই দিও। এইরকম কইরা সবসময় আমার বিরক্ত করস কে? হ্যাঁ, এই প্যারালাইসিসের রোগী বাইরে যায় পইরা মইরা থাকতে পারস না? তোরে দিয়ে আমার কি হইব ক? তোরে দিয়ে আমার কিচ্ছু হইব না। কান্তাছে আমার সামনে, চোখের পানি ফালায়া কোনো লাভ নাই। যা এই বাড়ির থেকে বাইর হইয়া অন্য জায়গায় যে পইরা মইরা থাক। এই শোন শোন, তোর জন্য না, এই যে তোর মতো এই মানুষের জন্য আমার সুন্দর জীবন নষ্ট করতে পারো না। আমি সুন্দর একটা ছেলে দেখা বিয়া কইরা সুন্দর করে সংসার করবো, সারা জীবন ভালো থাকবো। বিরক্ত লাগে একটা। সব আমার পাপের ফল। আমার মায়ের লগে আমার ভাইয়ের লগে অন্যায় করছি, এই জন্য আল্লাহ আমার বিচার করছে। আমি তোরে বিদেশ পাঠাইছিলাম যেন সাহেব হয়ে ফিরাবি, কিন্তু না, তুই ফিরাইলি লাশ হইয়া। ও বাজান, আমি তোর ছাড়া কেমনে থাকবো বাজান, আমি তোর ছাড়া কেমনে থাকবো রে? মানিকের মা, মানিকের মা কাইন্দেন না। মানুষ মাত্রই মরণশীল, হায়াত মৌতের উপর তো কারো হাত নাই। অবশ্য আপনারা কানতেই বা মানা করি কেমনে? এই দুনিয়াতে পোলাপাইনের সামনে মা বাপের মৃত্যু তো মাইনা নেওয়া যায়, কিন্তু মা বাপের চোখের সামনে পোলাপাইনের মৃত্যু, এটা যেন নরক যন্ত্রণা। পোলাটা একটু সুখের লাগা বিদেশ গেল, কিন্তু কপালে সহ্য হইল না।
মামুনি, মামুনি তুই আমার গালে চর মারলি? আমি তোর বাবা। চুপ কর ডর বিশ্বাস। তুই কেমন বাপ? হ্যাঁ, নিজের মায়ের সুখের কথা চিন্তা করে না তুই কেমনে এরকম একটা নিষ্পাপ পোলারে বাইরে ফেলতে পারলি? তুই এসব কি বলতেছিস? আমি কেন ওকে মারতে যাব? ওর মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক নাই না? তুই কি মনে করছস আমি কোনো কিছু জানি না? না, আমি সব কিছু জানি। কেমনে জানি তাইলে শোন। তুমি যাব আন্নের কথা মতো ওই কালা গন্ডারের বাচ্চারে আন্নের মাইয়ার জীবন তো সারা জীবন লাই সরাই দিছে। ওই গন্ডারের বাচ্চা বিদেশের মাটিতে লাত্তি উষ্টা খাইতে খাইতে সাইজ হয়ে যাবে। কই দেশের মাটিতে জীবনে ফিরতে পারবো না। এটাই তো আমি চাইছিলাম, আর তুই আমার কাজটা সহজ করে দিছিস। এর লেগে তো তোরা খুশি হইয়া যেটাকে কন্টাক্ট হয়েছে তার থেকে 50,000 টাকা বাড়াইয়া দিছি। আন্নের হন্তা যত টিয়া পাই আমি হ্যাপি, খুশি হয়ে গেছি। কই তোর কাছে আমিও খুশি। আমি যেদিন জানলাম ওই গন্ডারের বাচ্চা আমার মেয়ের পিছে লাগছে, সেদিন থেকে মাথা রক্ত উঠে আছে। কিন্তু আধুনিক যুগ, আগেকার বাপের আমলের মার্ডার কইরা এখন পার পাওয়া যায় না, তোরা কে যাইতে হয়। কিন্তু যখন তোর কথা মাথায় এলো, পয়সা গেলাম এইটাই রাস্তা। ও যদি মানব পাচারের শিকার হইয়া মইরা যায় কিংবা বিদেশে কোনো একটা বিপদে পড়ে মইরা যায়, তাইলে আমার সাপও মরল, লাঠিও ভাঙল না। কিন্তু তখন আমি সবকিছু জানার পর আমি আর কিছু করতে পারি নাই। আমি মানিকরে একবারও কইতে পারি নাই যে এই সবকিছুর মূলে এই খারাপ লোকটা দাঁড়িয়ে ছিল। আমি মানিকের মায়েরও কিছু কইতে পারি নাই। আমি তো জানতাম উনি অসুস্থ। এই ঘটনা শোনার পর এই মানুষটা সহ্য করতে না পারি না একটা দুর্ঘটনা ঘটতে চাই, তাই আমি আর কিছু কইতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দায়ী। এই গন্ডারের বাচ্চার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি যেদিন প্রথম শুনলাম আমার মেয়ে এই গন্ডারের বাচ্চার প্রেমে পড়ছে, সেদিনই আমার মাথায় রক্ত উঠে গেছিল। আমি প্ল্যান করতেছিলাম কিভাবে এই পথের কাঁটারে সরানো যায়, কিন্তু কিন্তু আমি আমার মেয়ের উপর চাপ দিতে চাই নাই, তাহলে আমার সম্পর্কে ওর ধারণা খারাপ হয়ে যেত। আমি চাইতেছিলাম এমন ভাবে এটা সরাইতে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। আর এর লাইগা আমি খায়রুলের সাথে কন্ট্যাক্ট করছি, যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। এখন যদি আমার জেল ফাঁসি হয়, তাও আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। তুই কেমন বাপ? হ্যাঁ, তুই কি মনে করছিস তুই এত বড় একটা পাপ করার পরও তোর শাস্তি হইব না? অবশ্যই তোর শাস্তি হইব, এই মাটির মতোই তোর শাস্তি হইব। দাঁড়া, আমি এখনই পুলিশকে ফোন দিতেছি। মা তুই কি করতেছিস? আমি তোর বাবা, আমি তোর বাবা। তুই আমার কেমন বাপ? তুই আমার বাপ না।